এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা টপ 50 এমসিকিউজ নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান পলিটির। মেনলি WBCS এর প্রিলি অ্যান্ড মেন্সের ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটটি তোমাদের কাজে লাগবে। যারা এই সিরিজটি পুরোটি দেখছো তাদেরকে বলবো কোশ্চেনগুলো আগে নিজে অ্যাটেম্প্ট করো, দেন তোমরা নিজেরা কমেন্টে স্কোর জানিও। প্রথম প্রশ্ন, হু ইজ দি প্রিসাইডিং অফিসার অফ লোকসভা? লোকসভার প্রিসাইডিং অফিসারের নাম কি? লোকসভার প্রিসাইডিং অফিসারের নাম স্পিকার। সো এক্ষেত্রে আমরা যদি একটু লোকসভা সম্পর্কে ডিসকাশন করে নিই, তাহলে আমরা জানি লোকসভা মানে লোয়ার হাউস, আপার হাউসের নাম রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট, এই তিনটে মিলে আমরা জানি তৈরি হয় পার্লামেন্ট। প্রেসিডেন্ট লোকসভা বা রাজ্যসভা দুজনের কারোরই কিন্তু মেম্বার নন। তো এই ছোট ছোট ইনফরমেশনসগুলো আমাদের কিন্তু মাথায় রাখা উচিত। এখান থেকে আমরা যদি স্পিকারের সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করে নেওয়ার চেষ্টা করি, তো আমরা দেখব স্পিকার ইজ ইলেক্টেড বাই দি লোকসভা ফ্রম অ্যামাং ইটস মেম্বার। তো স্পিকার, এখানে এই প্রশ্নটি বারে বারে এসেছে। স্পিকারের ইলেকশন লোকসভার মেম্বারদের থেকেই হয়ে থাকে। জি.ভি. মাভালাঙ্কার অ্যান্ড আয়াঙ্গার, এনারা হলেন ফার্স্ট স্পিকার অ্যান্ড ফার্স্ট ডেপুটি স্পিকার রেসপেক্টিভলি অফ দ্য লোকসভা। এবং জি.ভি. মাভালাঙ্কার সম্পর্কে তো অনেক কোশ্চেন অলরেডি এসেছে এই পার্টিকুলার পয়েন্টটা। নেক্সট, এখানে দ্য ডেট অফ ইলেকশন অফ লোকসভা স্পিকার ইজ ফিক্সড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লোকসভা স্পিকার যখন নির্বাচিত হয় এবং কোন দিন নির্বাচিত হবে, সেক্ষেত্রে সেই যে দিনটি, সেই দিনটির নির্বাচন করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। বর্তমানে আমাদের কততম লোকসভা চলছে? বর্তমানে আমাদের 17তম লোকসভা চলছে। এবং এই যে 17তম লোকসভা চলছে, এই 17তম লোকসভার যিনি হেড, তিনি হলেন ওম বিড়লা। এবং এক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, লোকসভা যে সেট আপ করা হয় তা আমাদের কনস্টিটিউশনের যে আর্টিকেলে মেনশন করা রয়েছে সেটি হচ্ছে 98। ওকে, সো অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে, হু প্রপোজ দি প্রিয়াম্বল বিফোর দি ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন? সো ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশনে প্রিয়াম্বলের প্রপোজাল দেওয়া হয়েছিল জওহরলাল নেহরুর দ্বারা। এখানে প্রিয়াম্বল সম্পর্কে তোমাদেরকে একটা কথাই বলবো, প্রিয়াম্বলের যে চ্যাপ্টারটি রয়েছে সেই প্রিয়াম্বল চ্যাপ্টারটিকে ইটসেলফ তোমাদেরকে মুখস্থ রাখার জন্য, মানে প্রিয়াম্বলটিকে যদি তোমরা সুস্থভাবে মুখস্থ করে রাখতে পারো, তাহলে প্রিয়াম্বল চ্যাপ্টারের যে কটি কোশ্চেন আছে সে কটি কোশ্চেন তোমরা খুব সহজভাবেই করে ফেলতে পারবে। বেসিক্যালি একটু প্রথম মনে হবে যে প্রিয়াম্বল চ্যাপ্টারটা কঠিন বা কিভাবে মনে রাখা যাচ্ছে, বাট তোমরা যদি উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ sovereign, socially secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic, political, liberty of thought, expression, belief, faith and worship, এভাবে যদি পড়ো তাহলে দেখবে, খেয়াল রাখবে। যেমন এই যে আমি একটা লাইন পড়লাম, জাস্টিস, তারপরে কি পড়লাম, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সো আমাদের প্রিয়াম্বল চ্যাপ্টারটা থেকে এই কোশ্চেনটাই দেয় যে জাস্টিস কেমন কি টাইপের জাস্টিস প্রোভাইড করা রয়েছে। তাহলে তুমি যদি পুরো লাইনটাকে মুখস্থ না করো তাহলে তুমি পারবে কোথা থেকে? তুমি ভাববে হয়তো প্রথম পেরে যাচ্ছ। যেমন ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামাং দেম অল, তো এরকম মেনশন থাকে প্রিয়াম্বলে কি টাইপের ইকুয়ালিটি নিয়ে কথা বলা রয়েছে। সো ইকুয়ালিটির ব্যাপারে তখনই তুমি ওই আনসারটা করতে পারবে যখন টোটাল প্রিয়াম্বলটা তোমাদের মুখস্থ থাকবে। সো টোটাল প্রিয়াম্বলটিকে মুখস্থ রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা 1774? তো সুপ্রিম কোর্ট, এটি হিস্ট্রির বা বলা যেতে পারে এই চ্যাপ্টারটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটির কম্বিনেশন একটা চ্যাপ্টার, যেখানে আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773 হচ্ছে আমাদের আনসার। দেখো এখানে রেগুলেটিং অ্যাক্ট 1784 দেওয়া রয়েছে, বাট 84-এ আমরা জানি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 84-এ কোনো রেগুলেটিং অ্যাক্ট নেই। এই হঠাৎ করে শুধু রেগুলেটিং অ্যাক্ট দিয়ে যারা আর কি টুক করে দেবে
তাদের কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এখানে উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। যারা এই পিডিএফটি অ্যাক্সেস করতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থাকো, পিডিএফের লিঙ্ক ডাইরেক্টলি তোমরা সেখানে পেয়ে যাবে, বা ডেসক্রিপশনেও খেয়াল রাখতে পারো। সো এখানে এস্টাবলিশমেন্ট সুপ্রিম কোর্ট এখানে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা তৈরি, এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের এই যে চ্যাপ্টারটি যেখানে আমরা রেগুলেটিং অ্যাক্টের ডিটেল সম্পর্কে যদি একটু পড়ার চেষ্টা করি, সো ইট provided for the establishment of the Supreme Court 1774 comprising one Chief Justice and 3 other judges। একজন চিফ জাস্টিস এবং 3জন আদার জাজেস এখানে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি, আচ্ছা এই মুহূর্তেটা পরে বলছি। ওয়ান চিফ জাস্টিস যিনি ছিলেন, এই যে ওয়ান চিফ জাস্টিস তার নাম হচ্ছে এলিজা এমফে, এবং 3জন যে আদার জাজেস, এই নামটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট হাইড, চেম্বার্স, ল্যামস্টার, এরা হচ্ছে আদার জাজেসের নাম। এবার রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে তোমাদেরকে যদি একটু বলা যায় তাহলে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এখানে আমাদের এই নোটসটি তোমরা চাইলেও আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারো। সো এখানে রেগুলেটিং অ্যাক্ট 1773 ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট টাইম এখানে কন্ট্রোল এবং রেগুলেট করার চেষ্টা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটিকে, এবং প্রথমবার কোম্পানির পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনকে এখানে রেকগনাইজ করা হয় বা অ্যাকনোলেজ করা হয়, এবং গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়। এবং এই যে ব্যক্তি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। এবং এখানে এই যে কোশ্চেনটা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 এখানে তৈরি হয়েছে, দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এগুলোকে আমাদেরকে পড়তে হয়। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দি, ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ দি, তো এক্ষেত্রে আমাদের সহজ উত্তর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া। সো অ্যাটর্নি জেনারেল তার এখানে আমরা যদি আর্টিকেল দেখি 76, আমি অনেক সময় দেখি তোমাদেরকে অ্যাটর্নি জেনারেল বলো বা যে এই যে টাইপের চ্যাপ্টার্সগুলো রয়েছে বা আর্টিকেলগুলো রয়েছে তোমাদের পড়তে বা মনে রাখতে অসুবিধা হয়। সো এখানে বেশ কিছু থট প্রসেস থাকে। হ্যাঁ, অ্যাটর্নি দেখো, আট উচ্চারণ হচ্ছে না, অ্যাটর্নি। ওকে, দেখো 6, 7 and 8, ঠিক আছে, দেখো একটা ব্রেনে একটা কানেকশন থাকলো। আচ্ছা, অ্যাটর্নি ইট মিন 76, এরকমভাবে মনে রাখতে পারো। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল, এখানে যিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তার আর্টিকেল হচ্ছে 76 এবং এটি পার্ট 5-এর অবস্থিত, এবং হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি পার্ট, এটি ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, কি ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট ইনি। সো ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে আমরা জানি প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, এবং প্রাইম মিনিস্টার সেখানে হেড, যিনি কিনা অ্যাডভাইস দিচ্ছেন, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার উইথ দি প্রাইম মিনিস্টার অ্যাজ দি হেড, এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট। এবং সেই জায়গাতে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে। এখানে প্রশ্ন আসে যে ক্যাক কি অ্যাটর্নি জেনারেল, ক্যাক কি ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট? সো এইভাবে কিন্তু নিজেদেরকে রিলেট করে করে পড়তে হবে। এবার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট করা হয় প্রেসিডেন্টের দ্বারা, তিনি রেজিগনেশন চাইলে দেবেন প্রেসিডেন্টকেই, তার যে টেনিওর সেটা ফিক্স নয়, এবং কোয়ালিফিকেশন এখানে তাকে কোয়ালিফাইড হতে হবে সুপ্রিম কোর্টের জাজেসের রেসপেক্টে। নেক্সট হচ্ছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান স্টেট রিঅর্গানাইজড অন আ লিঙ্গুইস্টিক বেসিস, লিঙ্গুইস্টিক বেসিসে রিঅর্গানাইজেশন কোন সালে করা হয়েছে? সো লিঙ্গুইস্টিক বেসিসে এখানে 1956-এর রিঅর্গানাইজেশন অ্যাক্ট রয়েছে। 1956-এর রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এবং অন্ধ্রপ্রদেশ প্রথম লিঙ্গুইস্টিক স্টেট হয়েছিল নভেম্বর 1, 1956-এ, এবং ফাজাল আলী কমিশন, দিস ইজ রিলেটেড উইথ দি স্টেট রিঅর্গানাইজেশন। ডাইরেক্ট কোশ্চেন আসে যে ফাজাল আলী কমিশন রিলেটেড টু হোয়াট? ফাজাল আলী কমিশন রিলেটেড টু স্টেট রিঅর্গানাইজেশন। নেক্সট, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে অ্যাপয়েন্টেড হন? অবশ্যই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হন। সো আর্টিকেল 63 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে কথা বলে। 64 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট। 66 ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। 67 টার্ম অফ দ্য টার্ম অফ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, এবং এই যে ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হবেন তিনি হবেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। দেখো, ইনফরমেশন নেওয়াটা বা ইনফরমেশন আমাদের মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, বা কোথা থেকে কি আছে সেটাও অ্যাভেলেবেল রয়েছে, বাট গুছিয়ে কোনটুকু পড়বো সেটার কিন্তু অভাব রয়েছে, এবং সেটাকে রিটেন কিভাবে করব। যেমন এই যে 63 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড আফটার 64 ভাইস প্রেসিডেন্ট ইজ দি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট। এই যে রিটেনশনটা খুব দরকার। আমি তোমাদের একটা রিটেনশন আর্টিকেল ওই উপরে 76-কে রিটেনশন করানোর কথা বললাম, অ্যাটর্নি। এবার এখানে 66-কে ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট কীভাবে মনে রাখতে পারো? দেখো, ইলেকশন টার্ম এবং 68 নাম্বারটা না, ইলেকশন টার্ম এবং টাইম,
ওটা হচ্ছে টাইম টু হোল্ডিং অফিস, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের। সো এটা এভাবে মনে রাখা যায়, ইলেকশন টার্ম টাইম পরপর 66, 67, 68 ইলেকশন টার্ম টাইম। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া বিকাম আ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক অন, ইন্ডিয়া সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক কবে হয়েছে? সো জানুয়ারি মাসের 26 তারিখ 1950 ইন্ডিয়া এখানে সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক হয়েছে। উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ পঞ্চায়েত? সো পঞ্চায়েতি রাজ সিস্টেম, দিস ইজ ইম্পর্টেন্ট এবং এটি গান্ধিয়ান প্রিন্সিপালের পার্ট। সো পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ইটসেলফ একটা ভীষণ বড় সুন্দর একটি চ্যাপ্টার এবং যেখান থেকে কোশ্চেন আসে। এক্ষেত্রে আর্টিকেল 40 আমাদের আনসার। 3 টায়ার স্ট্রাকচার আমাদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ রুরাল ডেভেলপমেন্টের, যেটি পঞ্চায়েতি রাজ সিস্টেম নামে পরিচিত, এবং এই পঞ্চায়েতি রাজ সিস্টেমের দ্বারা আমরা ডিসেন্ট্রালাইজেশনকে প্রমোট করি। এবং এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমন একটি সেকশন বলা যেতে পারে যার থ্রু দিয়ে লোকাল গভর্নমেন্টকে এখানে ম্যানেজ করা হয়ে থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটি ইন্ডিয়াতে রয়েছে আর কোথায় কোথায় রয়েছে আমাদের নেবারিং কান্ট্রিতে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পাকিস্তান রয়েছে, তারপরে শ্রীলঙ্কাতে রয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও রয়েছে। তো এরকম অপশান দিয়ে দেওয়া হয় যে নিচের কোথায় কোন কোন কান্ট্রিতে পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে, তো সেক্ষেত্রে কিন্তু আনসার আমরা করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড অ্যাজ পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? পার্মানেন্ট বলেছে কিন্তু, সচ্চিদানন্দ সিনহা তিনি এখানে টেম্পোরারি ছিলেন সিনিয়র মোস্ট জাজেস হিসেবে, আর পার্মানেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। সো এখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে তার মধ্যে 1934 এটি ফার্স্ট প্রপোজ করা হয় এম এন রয়ের দ্বারা। 1935 আইএনসি ডিমান্ড করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। 1938 জওহরলাল নেহেরু ডিমান্ড করে। 1940 অগস্ট হফারে অ্যাকসেপ্টেন্স জানানো হয় ব্রিটিশদের দ্বারা যে হ্যাঁ ঠিক আছে আপনাদের কনস্টিটিউশন ফ্রেমিংয়ে আমরা রাজি আছি। 1942 ক্রিপস প্রপোজালে আসে এবং সেখানে আমরা দেখা যায় ক্রিপস প্রপোজালে আবার এটির রিজেকশন আমরা দেখতে পারি। আর 24 মার্চ 1946 ক্যাবিনেট মিশন অ্যারাইভড হয় ইন্ডিয়াতে এবং 16 মে 1946 ক্যাবিনেট মিশন তাদের প্ল্যান পাবলিশ করে। সো এই দুটো ডেট খুব ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে কবে আসে? 24 মার্চ, এবং ক্যাবিনেট মিশন পাবলিশ করে তাদের প্ল্যান 16 মে 1946। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট মেড মিউনিসিপ্যালিটি অ্যাজ দ্য লোকাল গভর্নমেন্ট? মিউনিসিপ্যালিটি বলেছে, হ্যাঁ ঠিক আছে। সো এখানে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত হচ্ছে 73, মিউনিসিপ্যালিটি হচ্ছে 74। সো কন্টিনিউয়াস একটা স্টাডির মধ্যে থাকলে এগুলো কোনো ম্যাটার না, এগুলো খুব সহজেই তোমরা আনসার করে ফেলতে পারবে। দ্য প্রভিশন অফ অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশনাল প্রভিশন, সো অ্যামেন্ডমেন্ট এখানে পার্ট 20-তে রয়েছে, অ্যামেন্ডমেন্ট পার্ট 20-তে, পার্ট 23, 68। সো এখানে পার্ট 1 থেকে পুরো পার্ট 20 প্রত্যেকটার ম্যাক্সিমামটাই আমাদের মনে রাখতে হয়। যেমন পার্ট 1 ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি 1 to 4, পার্ট 2 সিটিজেনশিপ 5 to 11, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট 12 to 35, পার্ট 4 ডিপিএসপি 36 to 51, পার্ট 4 এ ফান্ডামেন্টাল ডিউটিস 51A, তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট পার্ট 5, ইউনিয়ন গভর্নমেন্টের পরে স্টেট গভর্নমেন্ট হচ্ছে পার্ট 6, ইউনিয়ন টেরিটরি দিস ইজ 8, पंचायत 9A, म्यूनिसिपैलिटी 9B, कोऑपरेटिव सोसाइटी B कोऑपरेटिव 9B ताई कोऑपरेटिव सोसाइटी 10, शेड्यूल एंड ट्राइबल एरिया 11, रिलेशनशिप बिटवीन यूनियन एंड स्टेट 12, फिनांस प्रॉपर्टी कॉन्ट्रैक्ट सूट्स 13, ट्रेड कमार्स इंटरकोर्स उइद द टेरिटरी ऑफ इंडिया, बिजनेसের পার্সপেক্টিভে ধরো বিজনেসের 13টা বেজে গেছে আর ফাইন্যান্সের 12টা বেজে গেছে। ওকে, 14 সার্ভিসেস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট, 15 হচ্ছে ইলেকশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে আমাদের 17, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 17 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তারপর ইমার্জেন্সি প্রভিশন হচ্ছে 18 এবং 20তে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। 18 হচ্ছে এমন একটা এজ যেই এজে আমাদের মানে না আমরা বড় থাকি না আমরা ছোট থাকি, সো একটা ইমার্জেন্সি এজ হয়ে যায় 18, আর 20তে অ্যামেন্ডমেন্ট 18 আর 20টা গুলিয়ে যায় অনেকে, এভাবে খেয়াল রাখতে পারো। হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন ইজ নট বলে দিয়েছে, হ্যাঁ নট বরোড বাই দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দি ক্যানাডিয়ান, সো ক্যানাডিয়ান, সো এক্ষেত্রে ক্যানাডিয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি ফেডারেল, হ্যাঁ এখানে ক্যানাডা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর বাই দ্য সেন্ট্রি, ইয়েস এটাও ক্যানাডা, অ্যাডভাইজারি অ্যাডজুডিকেশন অফ দ্য সুপ্রিম কোর্ট, হ্যাঁ এটাও ক্যানাডা, বাট নমিনেশন অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা দিস ইজ আয়ারল্যান্ড, এটা নয়। সো এক্ষেত্রে আমাদের উত্তরটি এটি হয়ে গেল।
নেক্সট কোশ্চেন, হু গেভ দ্য ফার্স্ট আইডিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? উপরেই আমরা পড়লাম একটা চার্টে, দিস ইজ এমএন রয়। সো এখানে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরবর্তী টাইমে ফার্স্ট জেনারেল ইলেকশন 51-52 হয়েছে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সিম্বল তা হচ্ছে এলিফেন্ট কিন্তু BN রাও কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, আয়াঙ্গার সেক্রেটারি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, SN মুখার্জি তিনি চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ড্রাফটসম্যান কিন্তু এবার ড্রাফটিং দেখে অনেকে BR আম্বেদকর করে ফেলে, বাট SN মুখার্জি এখানে ড্রাফটসম্যান। টোটাল এক্সপেন্ডিচার 64 লক্ষ টাকা খরচা হয়েছিল, টোটাল সেশন ছিল 11খানা এবং 2 বছর 11 মাস 18 দিন, এতটা সময় লেগেছিল, প্রায় 3 বছর লেগেছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির থ্রু দিয়ে আমার কনস্টিটিউশন মেকিংয়ে। হু ইন্ট্রোডিউস অবজেক্টিভ রেজলিউশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? অবজেক্টিভ রেজলিউশন আমরা পড়লাম প্রিয়াম্বলকে অ্যাপ্রোচ করেছিল, প্রিয়াম্বল উইথ দ্য বেসিস অফ অবজেক্টিভ রেজলিউশন, এবং সেটি অ্যাপ্রোচ করা হয়েছিল জওহরলাল নেহরুর দ্বারা। হু ওয়াজ দি অ্যাডভাইজার? এই কিছুক্ষণ আগে আবার চার্টে একটা পড়ে নিলাম, BN রাও অ্যাডভাইজার। এই কোশ্চেনগুলো বারে বারে বিভিন্ন এক্সামে এসেছে এবং এগুলো আমাদের জেনে রাখাটা দরকার। ইন হুইচ পার্ট কনস্টিটিউশন ডাজ কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড এলাবোরেশন? সো এখানে ওয়েলফেয়ার স্টেট মানে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওয়েলফেয়ার স্টেট নামের মধ্যেই রয়েছে, কে আছে? স্টেট। মনে রাখার বা গুলিয়ে যাবার কোনো প্রপোজালই এখানে আসছে না। নেক্সট হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? প্রথম প্রেসিডেন্ট, তো প্রথম প্রেসিডেন্টের নাম সচ্চিদানন্দ সিনহা, পার্মানেন্টের নাম রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে কোন আর্টিকেল এখানে ইউনিফর্ম সিভিল কোডকে নিয়ে কথা বলে? দেখো 44 কিছুক্ষণ আগে আমরা পড়লাম, 40 ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা পড়লাম 40, তো এটি পঞ্চায়েতি রাজ সিস্টেমকে নিয়ে কথা বলছে, আর 44 ইউনিফর্ম সিভিল কোডকে নিয়ে কথা বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, দ্য কনস্টিটিউশন 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 হ্যাড অ্যাডেড আ নিউ পার্ট 9 কনসিস্টিং 16 আর্টিকেল। তার মানে এই যে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, 74-এ কে এসেছে? 74-এ মিউনিসিপ্যালিটি এসছে, 73-এ কে এসেছে? 73-এ আমার পঞ্চায়েত এসছে। সো পঞ্চায়েতে কটা আর্টিকেল আছে? 16টা আর্টিকেল আছে, এবং কটা শিডিউলের কথা বলা হচ্ছে, কততম শিডিউলে? সেটা 11, কারণ মিউনিসিপ্যালিটি হচ্ছে 12, এটি হচ্ছে 11। ওকে, সো এটা খেয়াল রেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদের ইন হুইচ ইয়ার ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়্যার ইনকর্পোরেটেড? ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনকর্পোরেটেড, তো ডিউটি ইনকর্পোরেট হয়েছে এখানে 76-এ, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 76-এ। ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের কি রয়েছে? 4A, পার্ট 4A-তে ডিউটি আছে, ফান্ডামেন্টাল ডিউটি। আচ্ছা, এটা অনেক সময় আমি দেখি প্রথম যারা পড়াশোনা করছে তাদের গুলিয়ে যায়, ডিপিএসপি পার্ট 4, ঠিক আছে, ডিপিএসপি পার্ট 4 কীভাবে মনে রাখবে? দেখো ডিপিএসপি 1 2 3 4, দিস ইজ 4, অনলি 4, ঠিক আছে। আর ফান্ডামেন্টাল ডিউটিস অনেকটা বড়, তো তাই এটা 4A, ডিপিএসপি পার্ট 4, ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4A। আর্টিকেল 51 ডিলস উইথ দি ফান্ডামেন্টাল ডিউটিস, USSR কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, রেকমেন্ডেশনস ওয়ারানসিং কমিটি 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা 1976-এ ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডেড হয়েছে। একদম প্রথমে 10টি ফান্ডামেন্টাল ডিউটি ছিল, বাট 11তম ফান্ডামেন্টাল ডিউটিটি অ্যাড হয়েছে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ। নেক্সট হচ্ছে, হুইচ among the following article deal abolition of title? মারাত্মক ভার এই কোশ্চেনটা এসেছে, abolition of title and untouchability 17, abolition of title হচ্ছে 18। নেক্সট এখানে আমরা একটু যদি রিভাইজ করে নিই, কারণ 14, 15, 16, 17, 18 দিস ইজ পার্ট অফ রাইট টু ইকুয়ালিটি। তো 14 equality before law, equal protection of law. Article 15 prohibition of discrimination on the ground of religion, race, caste, sex, place of birth. Article 16 equal of opportunity on public employment. 17 untouchability. 18 abolition of title. Next, how many fundamental duties prescribed? Fundamental duties prescribed part 4A of the Constitution of India. এই মুহূর্তে কটা আছে? 11টা। ইনিশিয়ালি এটা খেয়াল করতে হবে, কিন্তু ইনিশিয়ালি কত ছিল? 10টা। এই মুহূর্তে আছে 11টা। লাস্টেরটা কবে জয়েন হয়েছে? প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। Which part of the Constitution of India deals with the election and election commission? So election and election commission এটা হচ্ছে পার্ট 15। পার্ট 15। 5-এ কি আছে? 5-এ হচ্ছে ইউনিয়ন, 6-এ কি আছে? স্টেট। এভাবেই কিন্তু বারবার করে রিকল করতে হবে, তাহলেই পড়া মনে থাকবে। না পড়লে কি করে হবে? পড়তে তো হবেই। আচ্ছা, ইলেকশন কমিশন অপারেট আন্ডার দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। ইলেকশন কমিশন অপারেট আন্ডার দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 3 to 4। দেখো পড়তেই রিকল করার চেষ্টা করো। 40-তে কি পড়লে বলো, মনে করার চেষ্টা করো। 40-তে কি পড়লে? 44 কি পড়লে? 76 কি পড়লে? 3 to 4 কি পড়ছো? এইভাবেই তো পড়বে। এভাবেই পড়তে রেগুলারিটি মেনটেন করতে হবে। সো এখানে
ইলেকশন কমিশন আমার আর্টিকেল 3 to 4 এর আন্ডারে। নেক্সট এখানে কি বলছে, হু অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অফ দি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, কে অ্যাপয়েন্ট করছে চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। দেখো ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একজনই করে থাকেন, তো ম্যাক্সিমাম স্টেটের বেসিসে সেটি গভর্নর হয়ে থাকে আর সেন্ট্রালের বেসিসে সেটি প্রেসিডেন্ট হয়ে থাকে, তো প্রেসিডেন্ট। টু হুম উইল লোকসভা স্পিকার অ্যাড্রেস ইজ রেজিগনেশন, একদম প্রথমে পড়লাম লোকসভা স্পিকার, আচ্ছা স্পিকারের আর্টিকেল তো বললাম, তো একদম প্রথমে স্পিকার লোকসভার এখানে অ্যাড্রেস করছেন রেজিগনেশন, কার কাছে রেজিগনেশন এখানে থাকবে, সো তিনি ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভার কাছে থাকবেন। এবং প্রথমে আমরা যেটা পড়লাম লোকসভার যে স্পিকারের যে অ্যাপয়েন্টমেন্টটা লোকসভার মেম্বারদের থ্রু হয়, এবং সেই যে ডেটটার পারমিশনটা বা সেই ডেটটা ফিক্স কে করে, প্রেসিডেন্ট করে। সো লোকসভা স্পিকার অ্যাড্রেস ইজ রেজিগনেশন, ডেপুটি স্পিকার। নেক্সট কোশ্চেন আমাদের আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য পার্লামেন্ট এনাক্ট ডিলিমিটেশন অ্যাক্ট আফটার এভরি সেন্সাস। সো ডিলিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 82 এর আন্ডারে হয়ে থাকে। রাজ্যসভার ইকুয়াল পাওয়ার রয়েছে লোকসভার সাথে, লোকসভা আর রাজ্যসভার ইকুয়াল পাওয়ার রয়েছে কোনো একটা পার্টিকুলার অর্ডিনারি বিলের ক্ষেত্রে। লোকসভার বেশি পাওয়ার রয়েছে মানি বিলের ক্ষেত্রে, আর রাজ্যসভার বেশি পাওয়ার রয়েছে অনেক কিছু আছে দুজনের ক্ষেত্রে, বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার দ্যাট ইজ অল ইন্ডিয়া এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। লোকসভার কিন্তু মানি বিলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট এখানে আমরা যদি দেখি, উইচ অফ দ্য ফলোয়িং পার্ট ইজ রিলেটেড টু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো নিজেদের আর কোনো কনফিউশন নেই, যাদের কনফিউশন হতো এতদিন ডিপিএসপি কি বলা হলো, ডিপিএসপি কি আছে তাতে, পার্ট 4 ইজি, ওকে। ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড, ফান্ডামেন্টাল ডিউটিজ বলেছে মেনশনড, ফান্ডামেন্টাল ডিউটিজ, তো ফান্ডামেন্টাল ডিউটিজ মেনশন কোন আর্টিকেল, তো এটি 51 এ। নেক্সট মানে 51A, আচ্ছা আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ প্রেসিডেন্ট রাইট টু গ্র্যান্ট পার্ডন, মারাত্মক ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, গ্র্যান্ট পার্ডন। সো পার্ডন হচ্ছে 72, গভর্নরের হচ্ছে 161, গভর্নরের 161 এটা 72, আর 123 213 গভর্নরের 213 এটি হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, 123 হচ্ছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, গভর্নরের হচ্ছে 213। নেক্সট এখানে which of the following constitutional amendment provided for the right to education, right to education, right to education কবে আনা হয়েছে, right to education এখানে 86তম অ্যামেন্ডমেন্টে আমাদের এসেছে। এবার এখানে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট তোমাদের যদি একটু ডিসকাশন করে নেওয়া যায়, এরকম প্রচুর অ্যামেন্ডমেন্ট রয়েছে যেগুলো থেকেই কোশ্চেন আসে, এবং সেটার একটা প্রপার লিস্ট দরকার, মানে ওই তো বললাম যে ইনফরমেশন প্রচুর আছে, বাট কোনটা পড়বে কতটা পড়বে সেটা খুব দরকারি। সো 52nd অ্যামেন্ডমেন্ট 1985 অ্যান্টি ডিফেকশন ল 10th শিডিউল, 61 অ্যামেন্ডমেন্ট 1988 যেখানে ভোটিং এজ রিডিউস করা হয়েছে 21 বছর থেকে 18 বছর, 101তম অ্যামেন্ডমেন্ট জিএসটিকে নিয়ে কথা বলে, 102তম অ্যামেন্ডমেন্ট এখানে এনসিবিসি মানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে নিয়ে কথা বলে, 103তম অ্যামেন্ডমেন্ট গভর্নমেন্ট টু প্রোভাইড দি প্রোগ্রেস অফ ইকোনমিক্যালি উইকার সেকশনকে নিয়ে কথা বলে, 103। এবার এটা নিয়েও কনফিউশন নেই, দেখো IWS ইকোনমিক্যালি উইকার সেকশন 1 2 3 1 2 3, তাহলে হয়ে গেল 3। আচ্ছা, which article of the Indian constitution take oath and affirmation of the president, আচ্ছা আমরা দেখো কতগুলো আর্টিকেল পড়লাম, 72, 161, তারপরে হচ্ছে গিয়ে আমরা পড়লাম হচ্ছে 1 2 3 213, তারপর পড়লাম 76, তারপর পড়লাম 63 64 65 66, কত পড়ে নিলাম 67, তারপরে এখানে রয়েছে আমাদের ওথের আর্টিকেল হচ্ছে 60। একটা সেশনস থেকেই দেখো কতগুলো তোমরা ইনফরমেশন জানতে পারছো, হয়তো আরও অনেক কিছু পড়লাম। তো রেগুলারিটি মেনটেন করো, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিলেটেড টু অ্যান্টি ডিফেকশন, এই যে অ্যামেন্ডমেন্টের জায়গায় পড়লাম, এবার এটা সাল জানতে চেয়েছে। সো 1985 52nd অ্যামেন্ডমেন্টে অ্যান্টি ডিফেকশনের ব্যাপারে বলা রয়েছে। এখানে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট প্রেসক্রাইব করা আছে কোন পার্টিকুলার পার্টি, এবার খেয়াল করো, যদিও বা অপশান এখানে কঠিন বানানোই, এখানে কিন্তু 15 থাকলে খুব সমস্যা হয়ে যেত। ইলেকশন কমিশনটা হচ্ছে কি আমার 15, সেটা নিয়ে সমস্যা নেই, বাট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশন মানে তো ইউনিয়নের ব্যাপার, রাইট? তাহলে ইউনিয়ন কোথায় থাকবে, ইউনিয়নের ব্যাপার পার্ট 5-এ থাকবে, তাহলে পার্ট 5 হবে,
ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? তো এভাবে রিলেশন করে করে পড়াটা খুব দরকারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল 352 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দি। আর্টিকেল 352 কাকে নিয়ে কথা বলে? সো ন্যাশনাল ইমার্জেন্সিকে নিয়ে কথা বলে। 352, 356, 360। তো এই তিনটে আমাদের ইমার্জেন্সি রয়েছে। 360 হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যেই ইমার্জেন্সিটা আমরা এখনো পর্যন্ত পাইনি। আর 356 হচ্ছে গিয়ে আমাদের স্টেট ইমার্জেন্সি, ঠিক আছে, স্টেট ইমার্জেন্সি। আর এটি ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের 1962, 1971 এই দুটো টাইমে অলরেডি হয়ে গেছে। নেক্সট আমরা যদি কোশ্চেন দেখি, হু ক্যান কনভেন আ জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট? সো জয়েন্ট সেশন, জয়েন্ট সিটিং, সো এক্ষেত্রে প্রেসিডেন্ট ডাকতে পারে, প্রেসিডেন্ট, বাট সেটা প্রেসাইড করে কিন্তু স্পিকার, সেই স্পিকার 98 ওয়ালা স্পিকার। ওকে, ওয়েন ওয়াজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছে কবে? 25শে জানুয়ারি, ভোটার্স ডে, সেই দিনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছে 1950-তে। সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পার্ট 15, আর্টিকেল 324 to 329, এটি একটি মাল্টি মেম্বার বডি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 25শে জানুয়ারি 1950-এ এস্টাবলিশ হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কে করছে? প্রেসিডেন্ট। কোয়ালিফিকেশন কি আছে? মেনশন নাই। রেজিগনেশন কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে। রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, হ্যাঁ। টেনিওর কত? 65 কে আগেরও দেয়। কন্ডাক্ট করে একে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং ইলেকশন কমিশন আগেই পড়লাম না, 324 আর্টিকেলে আছে, দেখো। Which of the following schedule of the Constitution of India contain provision regarding anti-defection? দেখো অ্যান্টি-ডিফেকশনে কী কী পড়লে? অ্যান্টি-ডিফেকশনে আমি পড়লাম 10th 1985 পড়লাম, ঠিক আছে। আমাদের ডিল করে অ্যান্টি-ডিফেকশন লকে নিয়ে, 11th শিডিউল ডিল করে পঞ্চায়েতকে নিয়ে, 12th শিডিউল ডিল করে মিউনিসিপ্যালিটিকে নিয়ে। নেক্সট কোশ্চেন, দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন? প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসেস ইনিশিয়েট করা যায় আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। প্রেসিডেন্ট যেহেতু পার্লামেন্টের এখানে ইন্টিগ্রাল পার্ট, বাট এই কোশ্চেনটিতে প্রেসিডেন্ট না থেকে যদি ভাইস প্রেসিডেন্ট থাকতো তখন কিন্তু উত্তরটা শুধু আমাদের রাজ্যসভা হয়ে যেত। নেক্সট হচ্ছে গিয়ে, হু ইজ দি সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স? ইন্ডিয়ান আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডারের নাম কি? ইন্ডিয়ান আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডারের নাম আমার প্রেসিডেন্ট। নেক্সট এখানে, দ্য রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া কামস আন্ডার? রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 19-এর ফ্রিডামের পার্ট। এবার আর্টিকেল 19-এ আমাদের কটা ফ্রিডাম আছে? আর্টিকেল 19-এ আমাদের টোটাল 6খানা ফ্রিডাম আছে। সো প্রথমটি হচ্ছে কি আমাদের রাইট টু ফ্রিডামের, এখানে হচ্ছে রাইট টু মানে প্রত্যেকটাই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্ট, প্রফেশন। সো এরকমভাবে কোশ্চেন আসে যে 19-এর 1-এর এ কোনটা? তাহলে 19-এর 1-এর এ হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বি কোনটা? ফর্ম রাইট টু ফ্রিডম অফ অ্যাসেম্বলি। সি হচ্ছে অ্যাসোসিয়েশন। এরকমভাবে মনে রাখতে হয়। এবার আমি যদি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ফ্রিডম অফ তো সব জায়গায় একই, মানে প্রত্যেকটারই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইন, ট্রিক্সটা লিখে নাও, ইন অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, ইন অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, নেক্সট MRP, ঠিক আছে, মুভমেন্ট, রেসিডেন্ট, প্রফেশন। একইভাবে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে এটা মেনশন করা আছে, দেখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উই ফাইন্ড দ্য প্রভিশনস রিলেটেড টু সিটিজেন? তো এখানে সিটিজেনদের পার্ট রয়েছে পার্ট 2-তে, 5 থেকে 11। তো পার্ট 1 ইউনিয়ন ইন টেরিটরি 1 to 4, পার্ট 2 সিটিজেনশিপ 5 to 11, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট 12 to 35, পার্ট 4 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 to 51, অ্যান্ড পার্ট 4-এ ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে 51-এর A। নেক্সট হচ্ছে, হুইচ টু কমিটি অফ পার্লামেন্ট আর ডেসক্রাইব অ্যাজ টুইন সিস্টার কমিটি? এখানে বলা হয়ে থাকে অপশান নাম্বার 3 প্যাককে আর এস্টিমেট কমিটি। অল ইউনিয়ন মিনিস্টার আর অ্যাপয়েন্টেড বাই, প্রত্যেকটি ইউনিয়ন মিনিস্টারকে কার দ্বারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়? ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের দ্বারা দেওয়া হয়, তো এক্ষেত্রে প্রেসিডেন্ট আমাদের আনসার। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টার হতে গেলে এখানে মিনিমাম এজ কত? সো প্রাইম মিনিস্টার হতে গেলে মিনিমাম এজ এখানে আমাদের 25, আর যদি এটা লোকাল বডি হতো তখন আমাদের উত্তর হয়ে যেত 21। ওকে,
নেক্সট এখানে প্রাইম মিনিস্টার আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার এখানে অথরিটি রয়েছে, তিনি ডিফারেন্ট মিনিস্টারদের পোর্টফোলিও অ্যাসাইন করে থাকেন। প্রাইম মিনিস্টার এখানে নিউক্লিয়ার কমান্ড অথরিটি তার হেড, নীতি আয়োগের হেড, ডিফারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কমিটির হেড, পাবলিক গ্রিভেন্স পেনশনের হেড। তিনি হলেন এখানে চিফ অ্যাডভাইজার এখানে প্রেসিডেন্টের, তিনি এখানে লিডার অফ দ্য হাউস, তিনি এখানে পার্লামেন্ট এবং ক্যাবিনেটের মধ্যে চ্যানেল এবং রিয়েল এক্সিকিউটিভ অথরিটি তার মধ্যে রয়েছে। প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট, এটি আর্টিকেল 75-এ রয়েছে। দেখো একটা সেকশন থেকে তোমরা কতগুলো আর্টিকেলের ব্যাপারে জানতে পারছো। সো আর্টিকেল 75, প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই। অ্যাটর্নি দেখো অলরেডি আমরা পড়ে ফেলেছি অ্যাটর্নি, আর্টিকেলটা খেয়াল আছে কিনা। সো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট। হুইচ অফ দ্য ফলোইং কমিটি রেকমেন্ডেড ফর পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? পঞ্চায়েতি রাজ সিস্টেম এক্ষেত্রে আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি, পঞ্চায়েতি রাজের অনেকগুলো কমিটি রয়েছে। বলবন্ত রায় মেহতা কমিটি 57, অশোক মেহতা কমিটি 77, জিভিকে রাও কমিটি, এলএম সিংভি কমিটি, থাঙ্গন কমিটি অ্যান্ড গডগিল কমিটি। প্রত্যেকটি কিন্তু মনে রাখার জন্য আমাদের বিভিন্ন ট্রিক্স আছে। সো রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো, সব কিছুই আস্তে আস্তে তোমরা শিখে যাবে। হু ক্যান রিমুভ আ জাজ অফ আ সুপ্রিম কোর্ট? ঠিক আছে, অফ দি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করার রাইট কার আছে? সো এগেইন প্রেসিডেন্ট। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি প্রাইম মিনিস্টার কে উনি অ্যাপয়েন্ট করে থাকেন, অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে থাকেন, ক্যাগকে অ্যাপয়েন্ট করে থাকেন, চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে থাকেন, ইউপিএসসি চেয়ারম্যান মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে থাকেন, গভর্নরদেরকে অ্যাপয়েন্ট করে থাকেন এবং ফিনান্স কমিশনের চেয়ারম্যান অ্যান্ড মেম্বারদেরকে এখানে অ্যাপয়েন্ট করে থাকেন। এটি কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা এখানে এক্সিকিউটিভ পাওয়ারের পার্ট। এই যে তোমরা নোটসের একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইট থেকে, এই নোটটি তোমরা চাইলে অ্যাভেল করে নিতে পারো। নেক্সট এবং আজকে শেষ প্রশ্ন, নান অফ দি অ্যাবাভ নোটা হ্যাড বিন প্রোভাইডেড অ্যাজ অ্যান অপশন ফার্স্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার? মানে আমি কাউকেই ভোট দিতে চাই না, এই কনসেপ্টটা ফার্স্ট টাইম কবে এসেছে? 2013-তে এসেছে। ওকে, সো থ্যাংক ইউ সেশনটিকে দেখার জন্য, এবং চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, এই সেশনের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।